জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে কবর রচিত হবে ৭২-এর সংবিধানের, বলছেন ছাত্র নেতারা। সরকারের সাথে এর সম্পর্ক নেই, জানালো প্রেস উইং। যেখান থেকে এক দফার ঘোষণা দেওয়া হয়েছে, ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর রচিত হবে। বাংলাদেশের মানুষের দায়িত্ব যারা ভোটের মাধ্যমে গ্রহণ করবে তাদের ক্ষেত্রেও এটি একটি নির্দেশিকা হিসেবে থাকবে। যারা এটাকে সাপোর্ট করছেন, এটা প্রাইভেট ইনিশিয়েটিভকে সাপোর্ট করছেন, এটার মধ্যে আমাদের গভর্নমেন্টের কোনো সম্পৃক্ততা নাই। বিপ্লবের কৃতিত্ব এককভাবে কেউ দাবি করতে পারে না, মন্তব্য বিএনপি নেতাদের। বললেন ১৬ বছরের নিরবিচ্ছিন্ন আন্দোলনের ফলাফল গণ অভ্যুত্থান। সংবিধান একটি রাজকথা নয়, ছুঁড়ে ফেলে দিলাম, ভুল বুঝবেন না। সেটা হলো এই ধরনের কথা কিন্তু ফ্যাসিবাদের মুখ থেকেও আসে। আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই, খুব নীরবে নিভৃতে সব কিছু অপকর্মের সাথে আপনারা জড়িত। ট্রেনি চিকিৎসকদের শাহবাগ অবরোধে দিনভর ভোগান্তি, ভাতা বাড়ানোর দাবি আদায়ে সোমবার প্রধান উপদেষ্টার সাথে দেখা করার ঘোষণা। আমাদের প্রধান উপদেষ্টা স্যারের কাছে আমরা আমাদের দাবিগুলো তুলে ধরবো। আমরা বটতলায় 10টার দিকে জমায়েত হবো এবং 11টার দিকে ইনশাআল্লাহ আমরা স্যারের বাসার অভিমুখে রওনা দেব। সচিবালয়ে অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্ত রিপোর্ট সোমবার। অস্থায়ী পাশে ঢুকতে পারবেন সাংবাদিকরা, জানালেন উপদেষ্টা নাহিদ। থার্ড টার্মিনাল নির্মাণে ৪,০০০ কোটি টাকা লুটপাটের অভিযোগ তদন্ত করবে দুদক। শেখ হাসিনা সহ অর্থ পাচারকারীদের ফিরিয়ে আনতে ব্যবস্থা নেয়ার ঘোষণা। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষা লেখা থাকছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে, যা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ করা হবে ৩১শে ডিসেম্বর। ছাত্র নেতারা বলছেন, আগস্টের গণ অভ্যুত্থানে রক্ত দিয়ে পুরনো ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে ছাত্র জনতা। তাদের ওই ত্যাগের আকাঙ্ক্ষারই প্রতিফলন হচ্ছে ঘোষণাপত্র। এর মাধ্যমে ৭২-এর সংবিধানের কবর রচিত হবে। জানানো হয়, নতুন কোনো রাজনৈতিক দল নয়, গঠন করা হবে রাজনৈতিক শক্তি। লাখো জনতার জমায়েতে কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন ইতিহাস রচিত হয় ৩ আগস্ট। ছাত্র জনতা হত্যার বিচার দাবির মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের রূপ নেয় কোটা সংস্কার আন্দোলন। ঘোষণা হয় শেখ হাসিনাকে হটানোর এক দফা। আপনারা বিক্ষোভে নেমে আসুন এবং গণ অবস্থান তৈরি করুন। আমাদের এই আন্দোলন ততক্ষণ চলবে যতক্ষণ আমাদের এই এক দফা পূরণ না হয়। পরের দিন একদিন এগিয়ে ৫ আগস্ট লং মার্চ টু ঢাকা ঘোষণায় পতন হয় শেখ হাসিনা অধ্যায়ের। দেশ ছেড়ে যান তিনি, পালিয়ে যায় বেশিরভাগ নেতাকর্মী। ৮ আগস্ট শপথ নেয় নোবেলজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। সরকার গঠনের ১৪৫ দিনের মাথায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কি থাকছে ওই ঘোষণাপত্রে? সংবাদ সম্মেলনের প্রেক্ষাপট তুলে ধরেন মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। বলেন, এখনো চলছে চাঁদাবাজি, নৈরাজ্য আর ষড়যন্ত্র। ৫ আগস্টই দেওয়ার দরকার ছিল ঘোষণাপত্র। ১৭ সালের কোটা আন্দোলন, ২০১৮ সালের সড়ক আন্দোলন ফ্যাসিস্ট হাসিনার ভিত নাড়িয়ে দেয়। তার ধারাবাহিকতায় ২০২৪ আসে। ২০২৪-এ অধিকারের প্রশ্নে ছাত্র জনতা আবার রাজপথে নামে। তাদের উপর গুলিবর্ষণ, হত্যাযজ্ঞের মধ্য দিয়েই শেখ হাসিনা তার কফিলের শেষ প্যারেডটি মানে। ৫ই আগস্ট আমরা প্রাথমিক বিজয় অর্জন করলেও পূর্ণাঙ্গ বিজয় আমাদের অর্জিত হয়নি। আমাদের এই ২৪-এর গণ অভ্যুত্থান, ২৪-এর এই বিপ্লব আমরা ৯০-এর মতো ব্যাহত হতে দিতে চাচ্ছি না। আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ৩১ ডিসেম্বর ঘোষণাপত্রে কবর রচিত হবে ৭২-এর মুজিববাদী সংবিধানের। বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানে ওই দলিল প্রত্যাখ্যান করেছে জনগণ। যেখান থেকে এক দফার ঘোষণা দেওয়া হয়েছে, ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর রচিত হবে, যারা জনগণের বিপরীতে, আশা আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়েছে। আমরা প্রত্যাশা রাখছি
এই জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনে এই নাৎসিবাদী এই দলটিকে সেখান থেকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। মতামতের জন্য ঘোষণাপত্রের খসড়া বিভিন্ন রাজনৈতিক দলকে পাঠানোর কথাও জানান ছাত্র নেতারা। আমরা মনে করি আমাদের এই ঘোষণাপত্রটি বিগত যে সিস্টেমগুলো মানুষ আসলে তাদের জায়গা থেকে গ্রহণ করেনি এবং আগামীতে যে সিস্টেমগুলো মানুষ চায় তার মধ্যে পার্থক্যটি তৈরি করবে এবং আগামীতেও বাংলাদেশের মানুষের দায়িত্ব যারা ভোটের মাধ্যমে গ্রহণ করবে তাদের ক্ষেত্রেও এটি একটি নির্দেশিকা হিসেবে থাকবে। ইতিমধ্যে কিন্তু ড্রাফট বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে। জুলাই রেভলিউশনের যখন প্রক্লেমেশনটা হবে সেই প্রক্লেমেশনের মধ্যেই দেখবেন যে আমরা সেখানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে ঘোষণা করা হবে। আরেক সমন্বয়ক সার্জিস আলম, যিনি এখন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক, বলেন নতুন কোনো রাজনৈতিক দল নয়, তারা গঠন করবেন রাজনৈতিক শক্তি, যারা যোগ দিতে পারবেন বিভিন্ন রাজনৈতিক দলে। এটি একটি রাজনৈতিক শক্তি, কিন্তু রাজনৈতিক দল হবে না। এখান থেকে জাতীয় নাগরিক কমিটি থেকে হতে পারে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে হতে পারে, দুই জায়গা থেকে যারা আগামীর বাংলাদেশের তরুণ প্রজন্মের নেতৃত্বের জায়গাটিতে যেতে চায় এবং আমরা বিশ্বাস করি অবশ্যই এই অভ্যুত্থানের ডিমান্ড হচ্ছে তাদের সেখানে যাওয়া উচিত, তারা নতুন কোনো রাজনৈতিক দল যেটি আসছে এক বা একাধিক সেখানে তারা যুক্ত হতে পারে। সমন্বয়কদের আশা ৩ আগস্টের মতোই ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামবে ছাত্র জনতার। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩১ ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠের উদ্যোগে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। প্রাইভেট ইনিশিয়েটিভ হিসেবেই দেখছি, এটা আমাদের গভর্নমেন্টের কোনো ইয়ে না। আমরা এর মধ্যে এই গভর্নমেন্টের সাথে এটার কোনো সম্পৃক্ততা নাই। যারা এটাকে সাপোর্ট করছেন, এটা প্রাইভেট ইনিশিয়েটিভকে সাপোর্ট করছেন, এটার মধ্যে আমাদের গভর্নমেন্টের কোনো সম্পৃক্ততা নাই। ৭২ সংবিধান লাখো শহীদের রক্তের বিনিময়ে, সেই সংবিধানের কবর রচনার কথা ফ্যাসিবাদী, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেছেন প্রয়োজনে সংবিধান সংশোধন করা যাবে, কিন্তু অস্বীকারের সুযোগ নেই। কেউ এককভাবে জুলাই বিপ্লবের কৃতিত্ব নিলে জনমনে বিভেদ সৃষ্টি হবে বলেও জানান বিএনপির এই নেতা। জাতিকে বিভক্ত না করে অহংকারী আচরণ বন্ধের আহ্বানও জানান তিনি। বলেন অহংকারের জন্যই পতন ঘটেছিল শেখ হাসিনার। রোববার দুপুরে নয়াপল্টনের একটি কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দ মতবিনিময় করেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে। জনগণের ম্যান্ডেট দিয়ে সরকার চলবে। সেখানে যোগ দিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন এককভাবে জুলাই বিপ্লবের কৃতিত্ব নিতে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বলেন সংবিধান অস্বীকার নয়, বরং তার অপব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কিন্তু এককভাবে কেউ কারো দাবি করা ঠিক না। এতে কিন্তু জনমনে বিভেদ সৃষ্টি হবে, একের প্রতি অপরের বিদ্বেষ সৃষ্টি হবে। সংবিধান একটি রাজখাতা নয়, ছুঁড়ে ফেলে দিলাম, ভুল বুঝবেন না। সেটা হলে এই ধরনের কথা কিন্তু ফ্যাসিবাদের মুখ থেকে আসে, কবর দিয়ে দেব, মেরে ফেলবো, কেড়ে ফেলবো। এর আগে জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো শ্রমিক দলের পক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। জামাত ইসলামীকে ইঙ্গিত করে রিজভী বলেন বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে একটি রাজনৈতিক দল। এস আলমদের উত্তরসূরি হিসাবে ৫ই আগস্টের পর আমরা কি ব্যাংক আত্মসাৎ করতে দেখিনি? ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা? অনেক টেন্ডার ভাগাভাগির মধ্যে আপনাদের লোকরা কি জড়িত নেই? আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই, খুব নীরবে নিভৃতে সব কিছু অপকর্মের সাথে আপনারা জড়িত। জাতীয় প্রেস ক্লাবের সামনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন অতীতের ন্যায় আবারও দেশে রাজনৈতিক সংকট তৈরির চেষ্টা চলছে। আমার যেন খোকন মুক্তের মতো রাস্তায় নেমে কারো বিরুদ্ধে আন্দোলন না করতে হয়, অতীতের সকল ষড়যন্ত্র থেকে রেহাই দিয়ে একটি সুষ্ঠু গণতান্ত্রিক দেশ হিসাবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠা করার মানুষে আজকে সেই মুক্ত খোকনের রক্ত দিয়েছিল।
শেখ হাসিনার প্রেতাত্মারা সচিবালয়ে আগুন দিয়েছে বলেও দাবি করেন তিনি। নেতারা বলেন সংস্কার হোক, কিন্তু যথাসময়ে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন দিতে হবে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় মেট্রো রেলের পিলারে শেখ হাসিনার ছবি নতুন করে আগের রূপ দেয়া হচ্ছে। সেখানে আছেন সহকর্মী তানভীর সিদ্দিক টিপু। এই মুহূর্তে আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। টিপু, এই মুহূর্তে সেখানে কি চলছে, কি কার্যক্রম দেখতে পাচ্ছেন, একটু জানাবেন। তিতুমির, গতকাল রাতে গভীর রাতে মূলত শেখ হাসিনার যে ব্যঙ্গচিত্র সেটি মুছে ফেলা হয় এবং আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি তারা এই বিষয়ে দুঃখ প্রকাশ করে এবং দুঃখ প্রকাশের পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সদস্যরা আছেন তারা এখানে শেখ হাসিনার সেই ব্যঙ্গচিত্রটি আবারও আঁকছেন এবং কিছুক্ষণ আগেই মূলত এই আঁকার যে কার্যক্রম সেটি শুরু হয়েছে এবং সারা রাত ধরেই এটি চলবে এবং বেশ সময় সাপেক্ষ কাজটি তারা করছেন এবং শেখ হাসিনার যে ঘৃণা স্তম্ভটি রয়েছে, এই মেট্রো রেলের একটি পিলারকে তারা ঘৃণা স্তম্ভ হিসেবে আখ্যায়িত করেছেন এবং সেই ঘৃণা স্তম্ভে শেখ হাসিনার যে প্রতিকৃতি, ব্যঙ্গচিত্র এবং তারা বলছেন যে আপনার স্বৈরাচারের দোসর হিসেবে শেখ হাসিনার যে ছবি, সেই ছবিটি তারা আবারও ফিরিয়ে আনার চেষ্টা করছেন। আমাদের সাথে একজন সমন্বয়ক আছেন, আমি একটু তার সাথে কথা বলতে চাইব যে মূলত এই যে প্রশাসন যে ক্ষমা চেয়েছেন আপনাদের কাছে এবং আবারও এই ছবিটা আঁকতে বলছেন, এটিকে কিভাবে দেখছেন? গতকালকে এই ঘটনা ঘটার পর আমরা তাৎক্ষণিকভাবে একটা বিক্ষোভ মিছিল করি এবং প্রক্টর স্যার এখানে এসে আমাদের কাছে স্বীকার করেন যে এটি একটি অনিচ্ছাকৃত ভুল, কোনো গোয়েন্দা সংস্থার বরাতে তিনি নির্দেশে এই কাজটি করেছিলেন এবং আমরা তখন একটা তাৎক্ষণিকভাবে এখানে একটি ব্যঙ্গচিত্র অঙ্কন করি। কিন্তু সকালবেলা আমরা সকল সংগঠন এবং সকলে মিলে সিদ্ধান্ত নেই আসলে যে শেখ হাসিনার কোনো ব্যঙ্গচিত্র দরকার নেই। শেখ হাসিনা নিজেই একটি ব্যঙ্গ চরিত্র এবং নিজেই একজন ডাইনি চরিত্র, সো তাকে ডাইনি রূপে উপস্থাপন করার আসলে কোনো দরকার নেই। তার যে একটা হাসিমুখের একটি ছবি ছিল সেটাই আসলে ডাইনি চরিত্র, ডাইনি রূপে আমরা দেখতে পাই। এজন্য আমরা সকলে সিদ্ধান্ত নেই যে শেখ হাসিনার এখানে যে ছবিটি ছিল ওটাকে পুনরায় আবার একই রূপে ফিরিয়ে আনতে হবে, একই রূপে ফিরিয়ে আনবো এবং এই ছবিটির উপর যে আমাদের ঘৃণার প্রতিফলন হিসেবে আমরা এখানে যে জুতা নিক্ষেপ কর্মসূচি, ঝাড়ু নিক্ষেপ কর্মসূচি পালন করেছি এর আগে, সেই কর্মসূচিটি আগামীকালকে আবার আমরা পুনরায় পালন করব এবং প্রক্টর স্যার, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে ভুল স্বীকার করেছেন, ক্ষমা চেয়েছেন এবং তারা এই যে দুইটা দেয়াল আছে আমাদের, দুইটি স্তম্ভকে তারা ঘৃণা স্তম্ভ হিসাবে অফিসিয়ালি স্বীকৃতি দিয়েছেন এবং তারা আরও একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বা ওই সেম বিজ্ঞপ্তির মাধ্যমেই আরেকটা প্রজ্ঞাপন জারি করছেন যে বিশ্ববিদ্যালয়ের এই যে বিভিন্ন গ্রাফিতি আছে 5ই আগস্টের আগে এবং 5ই আগস্টের পরে, এই গ্রাফিতিগুলো সংরক্ষণ করা হবে আর্কাইভ হিসাবে। এই গ্রাফিতিগুলোকে যদি নষ্ট করা হয় ভবিষ্যতে তাহলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ তিতুমির, আপনি শুনছিলেন যে এবং এখনও যে গ্রাফিতিটি সেটি আঁকা হচ্ছে এবং শেখ হাসিনার যে ছবিটি এটি আঁকার পরে আগামীকাল বিকেলে তারা একটি কর্মসূচি এর কথা আমাদেরকে জানিয়েছেন যে এই ছবিতে জুতা এবং ঝাড়ু নিক্ষেপের মতো একটি কর্মসূচি তারা আগামীকাল বিকেলে পালন করবেন। তিতুমির, টিপু, অনেক ধন্যবাদ আপনাকে। সরাসরি যোগ দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে। ন্যায্য পাওনার দাবিতে রাজধানী জাহাঙ্গীর গেটের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিগত সরকারের সময়ে নিগৃহীত সেনা সদস্য এবং তাদের পরিবার। অন্যদিকে ভাতা বাড়ানোর দাবিতে শাহবাগে দিনভর সড়ক অবরোধ করে এফসিপিএস প্রথম পর্ব পাশ করা অবৈতনিক প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। কর্মদিবসে দুই দিকে এমন অবরোধের কারণে যানজট তৈরি হয়, তীব্র ভোগান্তিতে পড়েন নগরবাসী। একদিকে জাহাঙ্গীর গেটের সামনের সড়ক, অন্যদিকে শাহবাগ মোড়ে সড়ক অবরোধ। কার্যত অচল হয়ে পড়ে এই এলাকার যানবাহন চলাচল। যান চলাচল বন্ধ থাকায় যানজট চলে যায় বিমানবন্দর সড়ক পর্যন্ত। ভোগান্তির নানা চিত্র দেখা যায় সড়কে। রোগী নিয়ে অ্যাম্বুলেন্স যেতে বাধা দেয় বাকবিতণ্ডা হয় অবরোধকারীদের সাথে। সমস্যার জন্য লাখ লাখ মানুষ এখন হেঁটে যাচ্ছে, তাদেরকে সমস্যা হচ্ছে না। অ্যাম্বুলেন্সগুলো ছাড়তেছে না, 20-30 জন লোক এখানে রুগী আটকে আছে, রুগী মারা পড়তেছে। আমি আসে রিকোয়েস্ট করছি, ভাই তোমরা অ্যাম্বুলেন্সগুলো ছাড়ো। সরকারের খুব স্ট্রং হাতে এগুলো দমন করা উচিত। বিগত সরকারের সময় নিগৃহীত সেনা সদস্য ও তাদের পরিবার ন্যায্য পাওনা আদায়ে সরকারের কাছে 3টি দাবি তুলে ধরেন। বিগত সরকারের আমলে বিভিন্নভাবে
আমাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। অফিসার তেল চুরি করছে, আমি এটা দেখে ফেলাইছি, দেখে ফেলাটাই আমার বড় অপরাধ। 5 মিনিট লেট হওয়ার কারণে আমাকে চাকরিচ্যুত করা হয়েছিল। আমি একজন অসুস্থ মানুষ, পা ভাঙ্গা, আমি ক্যাটাগরি ছিলাম, সে অবস্থা আমাকে শুকনো বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। চাকরি চাই, চাকরি চাই, আমি এই রুট থেকে উঠব না। পরে 5 কর্মদিবসের মধ্যে যৌক্তিক সমাধানের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা। একই সময় শাহবাগে সড়ক অবরোধ করেন পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনি চিকিৎসকরা। অ্যাম্বুলেন্স ছাড়া কোনো যান চলাচল করতে পারে না এই সড়কে। আমরা ডাক্তার দেখাতে আসছি, এখন তো ডাক্তার দেখাচ্ছেন, বেরোবো, এখন তো কিভাবে যাবো? প্রায় 2 ঘন্টায় এই জ্যামের মধ্যে পড়ে রয়েছি। এগুলো তো মানুষের হয়রানি। আমরা তো দিন মজুর, একটা গাড়ি জমা 1200 টাকা, না চালাই তাহলে তুমি করতে গেলে। মহাখালী ফ্লাইওভারেই নেমে গেছে, সেখান থেকে সিএনজি নিয়ে এই যে অবস্থা, এভাবে তো আসলে সমাবেশ করা উচিত না। কদিন আগেই ট্রেনি চিকিৎসকদের দাবির মুখে প্রথম পর্ব পাশ করাদের মাসিক ভাতা 25,000 থেকে 30,000 টাকা নির্ধারণ করে সরকার। তা অযৌক্তিক দাবি করে 50,000 টাকার এক দফা দাবি তাদের। আমাদের লিখিত প্রজ্ঞাপন আসবে যে আমাদের ভাতা বৃদ্ধি 50,000 টাকা, যেটা আমরা দাবি করছি। ন্যায্য দাবি হয়তো নবম গ্রেড, সাথে সুযোগ সুবিধা থাকবে, অথবা 50,000, তা না হলে আমরা আজকে রাজপথ ছাড়ছি না। আমাদের 48 ঘন্টা সময়ের মধ্যে একটি প্রজ্ঞাপন আসে, যেই প্রজ্ঞাপনে শুধুমাত্র 5,000 টাকা বাড়ানো হয়, 20% ইনক্রিজ, যেটা আমাদের দাবির সাথে সামঞ্জস্যপূর্ণ না। কয়েক ঘন্টা পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে চিকিৎসকদের বৈঠকে আগামী জুলাই থেকে ভাতা 35,000 করার প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেন আন্দোলনকারীরা। দাবি পূরণ না হলে আন্দোলন অব্যাহত রাখার কথা বলেন তারা। দিন পেরিয়ে রাত পর্যন্ত চলে আন্দোলন। রাত 10টার দিকে নতুন কর্মসূচি ঘোষণা দিয়ে সড়ক ছাড়েন তারা। সোমবার বেলা 11টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে রওনা দেবেন আন্দোলনকারীরা। এখন বাধ্য হয়ে যেহেতু রাস্তায় নামতে হয়েছে, আমরা আমাদের মানবিক দিক বিবেচনা করে এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা আমাদের প্রধান উপদেষ্টা স্যারের কাছে আমরা আমাদের দাবিগুলো তুলে ধরবো। আমি আশা করি কালকে স্যার আমাদের একটা সমাধান দিবেন। আমরা বটতলায় 10টার দিকে জমায়েত হব এবং 11টার দিকে ইনশাআল্লাহ আমরা স্যারের বাসার অভিমুখে রওনা দেব। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। সচিবালয়ে প্রবেশে সাংবাদিক সহ সকল অস্থায়ী পাস বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। একই সাথে সোমবার থেকে অস্থায়ী পাস সংগ্রহ করে প্রবেশের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। দুপুরে সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সাথে স্বরাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয়ের এক বৈঠকের পর এসব কথা জানান তিনি। বলেন, সোমবারের মধ্যে দেয়া হবে সচিবালয়ে অগ্নিকাণ্ডের তদন্তের প্রাথমিক রিপোর্ট। রবিবার সচিবালয়ে উপদেষ্টা ও সচিবরা গাড়িযোগে প্রবেশ করতে পেরেছেন, আর অন্য কর্মকর্তা কর্মচারীরা ডিজিটাল পাস দেখিয়ে পায়ে হেঁটে গেছেন দপ্তরে। তবে ঢুকতে পারেননি আগুনে ক্ষতিগ্রস্ত 5 মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা। সেখানে আলামত সংগ্রহ করেছেন তদন্তকারীরা। এখন কি করব, বাইক রাখবো না করব, অফিস করব, সেটাই চিন্তা করতেছি। প্রথম আর্থিক প্রতিষ্ঠান বিভাগে আমাদের বিল্ডিংয়ে আগুন লাগছে, আমি 4 তলায় বসি, আগুন লাগছে 6, 7, 8, 9, এই জন্য আপাতত প্রবেশ বন্ধ আছে। কোনো গাড়ি ঢুকতে দিচ্ছে না। এখন এটা তো আপনারা বুঝছেন ইনিশিয়েটিভ কোন কারণে নিচ্ছে, এটা তো একমাত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষরাই বলতে পারবে। এদিনও সচিবালয়ে ঢুকতে পারেননি সাংবাদিকরা। এ নিয়ে সচিবালয়ে কর্মরত সাংবাদিক ও সাংবাদিক সংগঠন বিএসআরএফ এর নির্বাচিত নেতাদের সাথে বৈঠক হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। সেখানে তথ্য উপদেষ্টাও ছিলেন। পরে সচিবালয়ের সামনের সড়কের ফুটপাতে এসে কথা বলেন উপদেষ্টা নাহিদ ইসলাম। যে 3000+ কিন্তু সবাই সাংবাদিক নন এবং নাম সর্বস্ব বিভিন্ন পত্রিকার নাম ব্যবহার করে অ্যাক্রিডিটেশন কার্ড দিয়ে একটা এখানে সচিবালয়ে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। ফলে সেটি আমাদের পুনর্মূল্যায়ন এবং পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন। তো সেই জন্য আমাদের কিছুটা সময় লাগবে। আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে নীতিমালা অনুযায়ী নতুন করে আবার স্থায়ী পাসের ব্যবস্থাটি করব এবং সেই সময় পর্যন্ত একটা সীমিত সংখ্যা একটা অস্থায়ী পাস আগামীকাল থেকে দেওয়া হবে। জুলাই ঘোষণা ও সচিবালয়ে আগুনের তদন্তের অগ্রগতি নিয়ে জানতে চান সাংবাদিকরা। উত্তর দেন সে প্রশ্নের। 3 দিনের একটা সময় দেওয়া আছে একটা প্রাথমিক রিপোর্ট দেওয়ার জন্য। তো আজকের দিন গেলে হয়তো আমরা আগামীকাল কিছুটা জানতে পারবো ঘটনাটি। তবে ঘটনাটি আমাদের সবার ভিতরে একটা উদ্বেগ তৈরি করেছে। জুলাই অভ্যুত্থানের ফলে আসলে ছাত্র জনতার সত্যিকারের আকাঙ্ক্ষাটা কি ছিল সেটি ব্যক্ত করার জন্য একটি ঘোষণাপত্র জাতির সামনে হাজির করা হবে। এক্ষেত্রে বিপ্লবী কোনো সরকার গঠনের পরিকল্পনা আছে? সেটার জন্য আপনাদের 31 তারিখ পর্যন্ত অপেক্ষা করা লাগবে।
অস্থায়ী কার্ড নিয়ে সোমবার থেকে সাংবাদিকরা সচিবালয়ের ভেতরে গিয়ে সংবাদ সংগ্রহ করতে পারবেন বলে জানান সাংবাদিক নেতারা। আগামীকালকে সকাল থেকেই আমাদের সচিবালয় বিটে বিএসআরএফের সদস্য যারা আছেন এবং তার পাশাপাশি সচিবালয়ে যারা রেগুলার এখানে বিটে কাজ করেন প্রত্যেকটি ভালো হাউস থেকে সবাই সেখানে প্রবেশ করতে পারবেন অস্থায়ী পাস নিয়ে। পরবর্তীতে অস্থায়ী ও স্থায়ী কার্ডের জন্য প্রতিটি গণমাধ্যম থেকে আবেদন চাওয়া হবে বলে জানান বিএসআরএফ নেতৃবৃন্দ। নুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ভুল এবং অপতথ্য ছড়ানো হচ্ছে। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদুর রহমান। তিনি বলেন, যেসব ভুল এবং অপতথ্য ছড়ানো হচ্ছে তার বিরুদ্ধে জবাব দিতে অন্তর্বর্তী সরকার সচেষ্ট রয়েছে। তৌহিদুর রহমান আরও বলেন, বাংলাদেশ জ্ঞান এবং প্রযুক্তিগত উৎকর্ষ সাধনে অনেক দূর এগিয়েছে। এটিকে বিশ্বমানে নিয়ে যেতে কাজ চলছে। সবার সাথে সহযোগিতামূলক মনোভাব নিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে বলেও জানান উপদেষ্টা। এ সময় তিনি বলেন, তরুণদের মেধার সঠিক ব্যবহার এবং যুগোপযোগী প্রাতিষ্ঠানিক পরিবর্তন আনতে প্রতিজ্ঞাবদ্ধ অন্তর্বর্তীকালীন সরকার। Your contributions in this domain can position Bangladesh as a regional hub for technological excellence, opening doors to international partnerships and recognitions. The third area, skills development. Our greatest asset is our people, particularly the youth who form the backbone of our labor force. However, there exists a significant gap between the skills they possess and those demanded by the global markets. আগুনে পোড়ার কারণে সাময়িকভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয় স্থানান্তর হচ্ছে নগর ভবনে। আগামীকালের মধ্যেই অফিস বুঝিয়ে দেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এজন্য 3টি তলায় চলছে সংস্কার কাজ। আপাতত কর্পোরেশনের রক্ষণাবেক্ষণ খাত থেকে খরচ দেয়া হলেও পরে এলজিআরডি তা বরাদ্দ দেবে বলে আশা করছেন দক্ষিণ সিটির প্রধান প্রকৌশলী। নগর ভবনের 13 তলায় ব্যস্ত শ্রমিকরা। এই তলার পূর্ব ব্লকে চলছে সংস্কার। একইভাবে কাজ চলছে ভবনের 14 ও 15 তলার আরও 4টি ব্লকে। নগর ভবনের মোট 5টি ব্লকে স্থানান্তর হবে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ফ্লোরের টাইলসের কাজ চলছে, কোথাও আবার ইলেকট্রিক ফিটিংয়ের কাজও। রং মিস্ত্রিরাও কাজ করছেন পুরোদমে। চলছে ইন্টারনেট ও টেলিফোন সংযোগের কাজও। ডেকোরেশনের কাজগুলো প্লাস আমাদের ইলেকট্রিক্যালের কিছু কাজ বাকি আছে, আর উপরের কাজগুলো আগে ধরতেছি আমরা। ইলেকট্রিক্যালের সুইচ বোর্ড, ফ্যান সব কিছুই নতুন, আমাদের সব কিছু নতুন করে লাগানো দেওয়া হচ্ছে। পাশে আমাদের বিটিসিএল এক্সচেঞ্জ, ওখান থেকে মেন লাইনটা এখানে এনে দিচ্ছি আর কি। আপাতত পরবর্তীতে নির্দেশনা অনুযায়ী কাজ করা হবে। না, আমরা আজকে কাজ শুরু করে ফেলছি। আমাদের প্রাথমিক যে কাজটা আজকে শেষ হয়ে যাবে। যেসব ব্যবহারযোগ্য সেসব রেখে বাকিগুলো বদলে ফেলা হচ্ছে। এসব কাজ দেয়া হয়েছে কর্পোরেশনের ঠিকাদারদের। 13-14 তলায় নতুন করে পাল্লা লাগাচ্ছি। এখানে 13 তলায় 12 পিস আর 14 তলায় 14 পিস। 4 থেকে 4,500 টাকা পার পিস, শুধু মানে আপনার পাল্লার রেটটা যেটা। আর আপনার ফিটিংস একটা দরজার 1500 থেকে 2000 টাকার ফিটিং চার্জ লাগে, মানে ফিটিং কবজা লক এসে। আর আমাদের ফিটিং করা আপনি সর্বনিম্ন 600 টাকা, 700, 800, এটা যেভাবে আর হয় আর কি। অফিস প্রস্তুতের পুরো কাজটি করছে দক্ষিণ সিটি কর্পোরেশন। এর ব্যয় বহন করা হচ্ছে দক্ষিণ সিটির নগর ভবন রক্ষণাবেক্ষণ বরাদ্দ থেকে। তবে মোট কত খরচ হচ্ছে তা এখনই জানাতে পারেনি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী। টিসি কাজ করছে। টিসি হচ্ছে একটা থোকের উপরে কাজ করে থাকে এবং এটা সিটি কর্পোরেশনের ফান্ড থেকে করা হয়ে থাকে। তো এখানে স্থানীয় সরকার বিভাগ থেকে আমরা তথ্য পেয়েছি। স্থানীয় সরকার বিভাগ এই কাজ শেষ হলে আমাদের কিছু ফান্ড হয়তো দিতে পারে। প্রধান প্রকৌশলী জানান, কিছু অংশ এরই মধ্যে প্রস্তুত। সোমবারের মধ্যে ব্যবহারের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়কে বুঝিয়ে দিতে পারবেন তারা। তবে আসবাব নিজেদের মতো করে ব্যবস্থা করবে মন্ত্রণালয়। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। কূটনীতিতে হঠকারিতার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। এমন কিছু হয়ে থাকলে জাতীয় স্বার্থে তা সংশোধনেরও কথা বলেন তিনি। জানান, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে সব রাষ্ট্রের সাথে বাস্তবসম্মত সম্পর্ক চায় সরকার। নতুন বাংলাদেশ গঠন, অভ্যন্তরীণ সংস্কার ও পররাষ্ট্রনীতি নিয়ে সংলাপ। অতিথি উপদেষ্টা মাহফুজ আলম ও নাহিদ ইসলাম। পররাষ্ট্র সচিবের সঞ্চালনায় এতে যোগ দেন মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা ও বিভিন্ন দেশে কর্মরত কূটনীতিকরা। আলোচনা শেষে উপদেষ্টা মাহফুজ জানান, সরকার বদল হলেও কূটনীতিতে বিভেদ ভুলে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকা জরুরি। খুব বেশি পরিবর্তন হয় নাই,
বরং আমরা যেটা চাই যে একটা প্র্যাগমেটিক রিলেশনশিপ থাকুক সবগুলো রাষ্ট্রের সাথে, যেটা প্র্যাগমেটিজম, কোনো এখানে কোনো অ্যাডভেঞ্চারিজম অথবা হটকারিতার জায়গা নেই। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস হচ্ছে আমাদের সামর্থ্যটা বাড়ানো, বাংলাদেশকে সামনে রাখার ক্ষেত্রে সব রাজনৈতিক দলগুলো এবং সব আমাদের যারা স্টেক হোল্ডার আছে সবার ঐকমত্য চাই আমরা। এটাই হচ্ছে আমাদের আউটলুক এখনকার। গত সরকারের পররাষ্ট্রনীতির সমালোচনা করে উপদেষ্টা বলেন, মৌলিক কোনো পরিবর্তন না হলেও সক্ষমতা বাড়াতে হবে নিজেদের, সেজন্য দরকার জাতীয় ঐক্য। গত সরকার হটকারিতার চেয়ে যেটা বেশি করেছে সেটা হচ্ছে যে এক ধরনের নতজানু একটা পররাষ্ট্রনীতি তারা নিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশকে রিপ্রেজেন্ট করুক, নট কোনো দল অথবা কোনো কাল্ট, বরং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করুক। এটাই হচ্ছে আমাদের জন্য এখনকার বড় লিপ ফরওয়ার্ড। এখানে আমরা থাকতে চাই। জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো হটকারিতা হলেও তা শোধরানোর তাগিদ দেন মাহফুজ আলম। আমরা চেষ্টা করছি প্র্যাগমেটিজমের জন্য, যদি আমাদের কোনো রকম হটকারিতা বা কোনো রকম ভুল থাকে সেটা আমরা শোধরানোর চেষ্টা করি, কিন্তু এটা হচ্ছে আমাদের মোটামুটি আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি। যদি আমরা দেখি যে কোনোভাবে আমাদের কোনো কাজের কারণে আমরা এটা মনে করি যে বাংলাদেশ রাষ্ট্রের জায়গা থেকে এটা কোনোভাবে গুরুতর হয়ে উঠছে, আমরা সেই ক্ষেত্রে রেস্ট্রেন্ট অবলম্বন করি এবং আমরা চেষ্টা করি যে বাংলাদেশের স্বার্থটাকে সবার আগে রাখার জন্য। জাতিসংঘ চাওয়ার পরও জুলাই আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তথ্য কেন দেওয়া হয়নি এখনো, তার উত্তর অবশ্য দেননি কেউই। এটা একটা পলিটিক্যাল ডিসিশন ওনারা নিয়েছেন যে ওনাকে ফেরত দেবেন না। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। দেরিতে হলেও জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সিদ্ধান্তকে যুগান্তকারী বলে মনে করছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। তাদের মতে এতে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হওয়ার সুযোগ হলো। আইনজীবীরা বলছেন, এমন ঘোষণাপত্রের আইনগত কার্যকারিতা না থাকলেও রাজনৈতিক প্রভাব আছে। আরও জানাচ্ছেন রাব্বি সিদ্দিকী। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হন আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কার্যত 3 দিন সরকার শূন্য হয়ে পড়ে দেশ। বিপ্লবের পর বিপ্লবী সরকার নয়, গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এই বাস্তবতার প্রায় 5 মাস পর আন্দোলনে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষণা করল বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণার। বাংলাদেশের আকাঙ্ক্ষা লিপিবদ্ধ হতে যাচ্ছে জুলাই বিপ্লবের সেই ঘোষণাপত্রে। দেরিতে হলেও এই সিদ্ধান্ত নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করবে বলে মনে করছেন আইনজীবী শিশির মনির। This is a new settlement. Let's be united and find a new path of political settlement. আমি মনে করি এটা যুগান্তকারী, আই ওপেনিং, ফার্টাইল ব্রেইনের বাস্তব নমুনা। অতীতেও তারা ফার্টাইল ব্রেইন শো করেছে এই জাতির সামনে, যা অন্য অনেকেই করতে পারে নাই। সো আই হোপ দেয়ার ফার্টাইল এই ব্রেইন উইল গিভ আস এ নিউ পাথ, এ নিউ ডেস্টিনেশন। বিপ্লবের ঘোষণাপত্র বা প্রোক্লেমেশন কি? বার কাউন্সিলের সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলছেন, এটির আইনগত কার্যকারিতা না থাকলেও রাজনৈতিক গুরুত্ব আছে। আমাদের সংবিধান অনুযায়ী পার্লামেন্ট ভেঙে যাওয়া অবস্থায় আইন তৈরি করার একমাত্র ক্ষমতা হচ্ছে রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারির মাধ্যমে। তো আমার মনে হয় যে একটা ঘোষণা, সেই ঘোষণার অনেক সময় রাজনৈতিক সরকার কিংবা ক্ষমতাসীন সরকার কিংবা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই ঘোষণাটাকে বিবেচনায় নিতে পারে, এবং নিতে পারে না এমনটি মনে করার কোনো কারণ নেই। সিনিয়র আইনজীবী আহসানুল করিম মনে করছেন, ক্ষমতায় যাওয়ার পর কোনো সরকার বিষয়টিকে পাত্তা নাও দিতে পারে। ভবিষ্যতে যখন পার্লামেন্ট আসবে এবং এই কর্মকাণ্ড বিরুদ্ধে যদি আইন করে তাদেরকে সংরক্ষণ করা যায়, ইনডিমনিটি দেওয়া যায়, তখনই শুধু ইনডিমনিটিফাইড হয়। এখন বহু লোক জড়ো করে যদি এরকম সুরক্ষা কবচ করার জন্য যে কোনো পদ্ধতি করা হোক না কেন, তার আইনগত কোনো ভিত্তি নেই সেটা। তবে এমন ঘোষণাপত্র তখনই রক্ষা কবচ হতে পারে যদি সবসময় সরকারের উপর এটার চাপ থাকে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যের নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। এক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বলেন, ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে হাসিনাকে ক্ষমা করতে চায় জামায়াত। এই মর্মে রুহুল কবির রিজভী যে বক্তব্য দিয়েছেন তা বিভ্রান্তিকর, ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। রিজভী আহমেদ জামায়াতের বিরুদ্ধে এসব কথা উচ্চারণ করে কি অর্জন করতে চান তা জনগণের কাছে স্পষ্ট নয়। জামায়াতের রাজনীতি ভারতের আধিপত্যবাদ এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে।
জামায়াতের এই ভূমিকা গোটা জাতি গ্রহণ করেছে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। আর এই কারণেই সম্ভবত জনাব রিজভীর গাত্রদাহ হয়েছে বলে মন্তব্য করেন রফিকুল ইসলাম। এ ধরনের বিভ্রান্তিকর এবং অপবাদ আরোপের রাজনীতি থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বানও জানায় জামায়াত ইসলামী। ক্ষমতায় গেলে কারো উপর জোর করে পর্দা প্রথা চাপিয়ে দেবে না জামায়াত ইসলামী, এমন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করবে। এরপর নারীরা নিজ ইচ্ছাতেই পর্দা করবে। নীলফামারীতে এমনটা বলেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। সন্ধ্যায় নীলফামারী সৈয়দপুরে পথসভায় বক্তব্য দেন তিনি। এ সময় জামায়াতের আমির বলেন, 5ই আগস্টের পর নতুন ডাকাতরা ব্যাংক দখল করতে গিয়েছিল, কিন্তু প্রতিরোধের মুখে তারা পালিয়ে এসেছে। আর জামায়াত ইসলামী কোনো ব্যাংক দখল করেনি, বরং ইসলামী ব্যাংক তার মায়ের কোলে ফিরে এসেছে। আওয়ামী লীগ শাসনামলে ব্যাংক লুটপাটের কঠোর সমালোচনা করেন ডক্টর শফিকুর রহমান। এদিকে রোববার রাতে দিনাজপুরে বিশিষ্টজনদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। এ সময় তিনি বলেন, জামায়াত ইসলামী বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। ইসলামী দলগুলোর ব্যাপারে অপপ্রচার করে যে এরা যদি ক্ষমতায় যায় তাইলে মা বোনদেরকে আর গোট থেকে বের হতে দিবে না, এরকম ভয় দেখায়। এরা কারা জানেন? ওই দুশ্চরিত্রবান। বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ব্যাংক ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। 5 তারিখের পরিবর্তনের পরে একদর অস্ত্র হাতে নিয়ে সেই ব্যাংক দখল করতে গেল। দায়িত্বশীল কর্মকর্তা কর্মচারীদের প্রতিরোধের মুখে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। রাজশাহী সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত 40তম ক্যাডেট উপপরিদর্শক ব্যাচের আরও 8 জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে প্রশিক্ষণ মাঠে উচ্চ স্বরে হইচই করা এবং দৌড়ানোর বদলে হাঁটার অভিযোগ আনা হয়েছে। রোববার সন্ধ্যায় একাডেমিতে ক্যাডেটসদের ক্লাসে তাদের হাতে চিঠি দেওয়া হয়। গত 27শে ডিসেম্বর সাপ্তাহিক গেম প্যারেডে উচ্চ স্বরে হইচই করা এবং উস্কানিমূলক আচরণের অভিযোগে ওই 8 ক্যাডেটকে কেন প্রশিক্ষণ থেকে অব্যাহতি দেওয়া হবে না এর কারণ দর্শাতে 3 দিন সময় দেওয়া হয়। এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করা হলেও একাডেমির অধ্যক্ষ ফোন ধরেননি। গত বছরের 5ই নভেম্বর 40তম এসআই ক্যাডেট ব্যাচের 823 জনের 1 বছর মেয়াদী প্রশিক্ষণ শুরু হয়। 4 নভেম্বর তাদের প্রশিক্ষণ শেষ হওয়ার কথা থাকলেও এখনও প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের আয়োজন করা হয়নি। সম্প্রতি 3 দফায় মোট 313 জন প্রশিক্ষণার্থী এসআই এর কাছে ব্যাখ্যা তলবের পর তাদের অব্যাহতি দেওয়া হলো। ইচ্ছাকৃত ঋণ খেলাপি আর সাধারণ খেলাপিকে সমানভাবে দেখার সুযোগ নেই। ইচ্ছাকৃত ঋণ খেলাপি এক ধরনের অপরাধ, এটাকে সেভাবেই বিচার করতে হবে। বিআইবিএম এর 50 বছর পূর্তির অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিতে ব্যাংকারদের মধ্যে নৈতিকতা বোধ এবং দায়বদ্ধতা তৈরিতে গুরুত্ব দিতে হবে। বিগত সময়ে সবচেয়ে বেশি অনিয়ম হয়েছে ব্যাংকিং খাতে। ঋণের নামে বের করে নেওয়া হয়েছে হাজার হাজার কোটি টাকা। লুটপাটের কারণে বেশ কয়েকটি ব্যাংকের অবস্থা নাজুক। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট বিআইবিএম এর 50 বছর পূর্তির অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্যক্তির প্রয়োজনে আইন তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক। ইচ্ছাকৃত ঋণ খেলাপি আর সাধারণ খেলাপিকে সমানভাবে দেখার কোনো সুযোগ নেই। ইচ্ছাকৃত খেলাপি এক ধরনের অপরাধ। এনপিএল এমন কোনো ব্যাংক পৃথিবীতে আছে যার কোনো এনপিএল নাই? ব্যাংক প্রতিষ্ঠা করলেই তার এনপিএল থাকবে। আপনি আগে ভাগ করেন, ইচ্ছাকৃত এনপিএলকে যেভাবে ট্রিট করবেন, অনিচ্ছাকৃত এনপিএল দুটোকে এক কাতারে ট্রিট করার তো কোনো জায়গা নেই। সংস্কারের প্রথম কাজ হবে প্রাইম, মানে ক্রিমিনাল জাস্টিসে তাদেরকে বিচার ব্যবস্থা করা। এটা যদি না করতে পারি, উই ক্যানট সেট এনি এক্সাম্পলারি পানিশমেন্ট, আদারওয়াইজ দিস কাইন্ড অফ ড্যাকয়েটি উইল বি কন্টিনিউড ইন দ্য ফিউচার অ্যাজ ওয়েল। বিগত বছরে ব্যাংকিং খাতের অনিয়মের কারণে সমাজে বৈষম্য বেড়েছে বলে মনে করেন বক্তারা। কেন্দ্রীয় ব্যাংক শক্তিশালী না হলে ব্যাংকিং খাতও শক্তিশালী হবে না বলেও মনে করেন তারা। একটা ইন্ডিপেন্ডেন্ট এবং শক্তিশালী একটা সেন্ট্রাল ব্যাংক, কিন্তু আমি যেটা ফিল করি, একটা শক্তিশালী সেন্ট্রাল ব্যাংক ছাড়া কোনো দেশে একটা ব্যাংকিং ব্যবস্থা ঠিকমতো তৈরি হতে পারে। ব্যাংকিং সেক্টরটা ছিল এই বৈষম্য সৃষ্টির একটা সবচেয়ে বড় একটা সূত্র, এবং আমরা শ্বেতপত্রে দেখেছি যে প্রতি বছর বিভিন্ন সূত্র থেকে ব্যাংকিং, বিভিন্ন ধরনের দুর্নীতি, শেয়ার মার্কেট, পদায়ন, নবায়ন সব কিছুর মাধ্যমে গড়ে প্রায় $16 বিলিয়ন দেশের থেকে কিন্তু নিয়ে গেছে। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ব্যাংকিং খাতে সফলতার পাশাপাশি ব্যর্থতাও আছে, এজন্য আত্মসমালোচনা দরকার। ব্যাংক পরিচালনায় জড়িতদের মধ্যে নৈতিকতাবোধ এবং দায়বদ্ধতা তৈরিতেও গুরুত্ব দেন তিনি। আমি আশা করব আমাদের ব্যাংকিং খাত আরও
দ্রুত সামনের দিকে যেতে পারবে। ট্রেনিং প্রোগ্রামের থ্রুতে এবং আমাদের যে কালচার অফ ডেভেলপমেন্ট ব্যাংকিং খাতে, সেখানে নৈতিকতা বোধটাকে আরেকটু গভীরতা করতে হবে এবং এইখানে দায়বদ্ধতাও সৃষ্টি করতে হবে। সামনের দিনে চ্যালেঞ্জ মোকাবেলায় জলবায়ু এবং সবুজ অর্থায়ন নিয়ে কাজ করার কথাও বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। কালচার অফ ডেভেলপমেন্ট। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সিলেটের কানাইঘাটে দাফন করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর দেহাবশেষ। তার অন্তিম ইচ্ছা অনুযায়ী নিজ হাতে গড়া এতিমখানা প্রাঙ্গণে সমাহিত করা হলো তাকে। নানান চড়াই উতরাই পেরিয়ে বাবার শেষ ইচ্ছা পূরণ করতে পেরে আপ্লুত জ্যেষ্ঠ কন্যা ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব মুক্তিযোদ্ধা আবুল হারিস চৌধুরীর দেহাবশেষ ঢাকা থেকে সিলেটে আনা হয় রোববার সকালে। দুপুরে সিলেট শাহী ঈদগাহ ময়দানে আয়োজন করা হয় বিশেষ দোয়ার। অংশ নেন দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। স্মৃতিচারণ করেন তার সহকর্মীরা। হারিস চৌধুরী সাহেবের সুযোগ্যা কন্যা আমাদের ভাতিজি সামিরা চৌধুরী যে অক্লান্ত পরিশ্রম করেছে তার বাবার হারানো মর্যাদাটিকে ফিরিয়ে আনার জন্যে, তার বাবার নামকে প্রতিষ্ঠিত করবার জন্যে, সেই জন্য তার প্রতিও আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। পরে মরদেহ নেওয়া হয় হারিস চৌধুরীর প্রতিষ্ঠিত কানাইঘাটের শফিকুল হক এতিমখানায়। সেখানে দুপুর থেকেই অপেক্ষায় ছিলেন কানাইঘাটের সাধারণ মানুষ। মাদ্রাসা মাঠে জানানো হয় রাষ্ট্রীয় শ্রদ্ধা। বিউগলের করুণ সুরে দেয়া হয় শেষ বিদায়। অন্তিম ইচ্ছা অনুযায়ী দাফন করা হয় এতিমখানা প্রাঙ্গণে। হারিস চৌধুরী ইজ ওয়ান অফ দ্য ম্যান্ডেট ফর জকিগঞ্জ এবং খানাইঘাট। উনি পুরা বাংলাদেশের কৃতি সন্তান। উনি প্রাপ্ত সম্মান পেয়েছে, উনি তো পাওয়ার উপযুক্ত একজন মানুষ। হারিস চৌধুরীর অবদান বলতে গেলে একদিন এক রাত যদি আমি বলি আর পরে শেষ হবে না। আজকে আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের শাহী ঈদগাহে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে। এখানেই ঘাটে আজকে লক্ষ মানুষ উপস্থিত হয়েছে। হৃদয়ের মণিকূটায় হারিস চৌধুরীর স্থান। আমরা সবসময় দোয়া করি নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে বাবার শেষ ইচ্ছা পূরণ করতে পারায় বর্তমান সরকারকে ধন্যবাদ জানান হারিস চৌধুরীর মেয়ে। যারা আন্তরিকতার সাথে এগিয়ে এসেছেন প্রশাসন এবং পুলিশ প্রশাসনের, তাদের কাছে আমি অশেষ কৃতজ্ঞ। তারা এটার মধ্যে বাধা সৃষ্টি করেছেন, তারা প্রশাসনেরই লোক, পুলিশ প্রশাসনেরই লোক, এবং একই সাথে এখন কিন্তু অবশেষে যারা ন্যায়ের পক্ষে তাদের জয় হচ্ছে এবং আমি এটুকু পর্যন্ত এসে পৌঁছেছি। 2021 সালের 3 সেপ্টেম্বর ঢাকায় মারা যান আবুল হারিস চৌধুরী। নানা জটিলতার কারণে বেনামে দাফন করা হয় সাভারে। মাহবুবুর রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট। গত 15.5 বছর দেশের ক্রিকেট, ফুটবল সবকিছুতেই রাজনীতিকরণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। রোববার বিকেলে নাটোরের নলডাঙ্গায় বাসিলা মাদ্রাসা মাঠে দুলু কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করেন এই বিএনপি নেতা। এ সময় তিনি বলেন, খেলাধুলাকে আওয়ামীকরণ থেকে মুক্ত করে সম্মানজনক অবস্থানে নিতে হবে। গত 1 অক্টোবর থেকে শুরু হওয়া দুলু কাপ টুর্নামেন্টে জেলার 16টি দল অংশ নেয়। ফাইনাল খেলায় নাটোরের খোলাবাড়িয়া ফুটবল একাদশ 2 গোলে রাজশাহীর দীঘা ফুটবল একাদশকে পরাজিত করে। খেলা শেষে বিজয়ী দলকে 65,000 এবং রানার্স আপ দলকে 35,000 টাকার চেক উপহার দেওয়া হয়। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু সহ বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ক্রিকেটার হবে, সকলের অধিকার মানুষ ফিরিয়ে পেয়েছে। আমরা চাই এই ফুটবল, এই ক্রিকেট সকলের। জামালপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে 3 ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুপুরে শহরতলির ছনকান্দা এলাকায় এই ঘটনা ঘটে। স্বজনরা জানায়, বছর শেষের ছুটিতে নানা বাড়িতে বেড়াতে আসে নবম শ্রেণীর ছাত্র রওশন। 2 মামাতো ভাই আফিফ এবং রাহি সহ বন্ধুদের নিয়ে নদের পাড়ে ফুটবল খেলতে যায় তারা। খেলা শেষে গোসল করতে নামলে স্রোতে তলিয়ে যায় 5 কিশোর। খবর পেয়ে স্থানীয়রা গিয়ে দুজনকে উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে রওশন, আফিফ এবং রাহির মরদেহ খুঁজে পায়। এই ঘটনায় পুরো এলাকায় শোকের মাতম। স্বজনদের অভিযোগ, ওই স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে একটি চক্র। ড্রেজার মেশিনের মাধ্যমে হওয়া গর্তে ডুবে প্রাণ গেছে 3 ভাইয়ের। ঘটনা তদন্তের আশ্বাস প্রশাসনের।
দেশের বাইরের খবর, ভারতে অবৈধ অভিবাসী আটকে চলছে অভিযান, জোর পুলিশি তৎপরতা পশ্চিমবঙ্গ জুড়ে। দিল্লি, মহারাষ্ট্র, কর্ণাটকের পর এবার জোর অভিযান শুরু হয়েছে ভারতের পশ্চিমবঙ্গেও। বিভিন্ন সীমান্ত এলাকায় গেল কয়েক সপ্তাহ ধরে অবৈধ বাংলাদেশি অভিবাসী গ্রেপ্তারে চলছে নিয়মিত অভিযান। আটক হয়েছে শতাধিক নথিপত্রহীন বাংলাদেশি নাগরিক। এ বিষয়ে সংবাদ সম্মেলন করে পশ্চিমবঙ্গ পুলিশ জানানো হয়, সব ধরনের নিরাপত্তা নিশ্চিত এবং কড়া নজরদারির আশ্বাস। ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ এবং সন্ত্রাসী কার্যকলাপ চালানোর ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। বাহরাইনে যাত্রা শুরু করল বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ওয়াশিংটন স্যুট অ্যান্ড টেক্সটাইল। শনিবার রাজধানী মানামায় ফিতা কেটে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনুল হক, মিজানুর রহমান, হারুনুর রশিদ, আবুল কালাম আজাদ, নাজমুল হাসান সোহাগ সহ দেশটির বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে আগত অতিথিরা নতুন এই ব্যবসা প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন। অতিথিদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী কামাল উদ্দিন আহমেদ। দোয়া মাহফিল এবং আপ্যায়নের মধ্য দিয়ে শেষ হয় আয়োজন। যারা এখানে আসছেন, উপস্থিত হয়েছেন, ওনাদের সবাইকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাই এবং উত্তরোত্তর সাফল্যতা কামনা করতেছি। এবং আমিও চাই আপনারা আমার জন্য দোয়া করেন, যাতে করে আমি এই ব্যবসা বাণিজ্য সুন্দরভাবে বাহরাইনের বুকে চালাইতে পারি। বাংলাদেশ বিজনেস ফোরামের সদস্য কামাল ভাই আজকে বাহরাইনে একটা দোকান উদ্বোধন করেছে, টেইলারিং শপ। বাংলাদেশ কমিউনিটি এবং এম্বাসি সহ এবং এম্বাসি লেবার কাউন্সিলর এখানে আজকে ফিতা কাটা উদ্বোধন করেছেন, এই জন্য আমরা গর্বিত। সংযুক্ত আরব আমিরাতে যাত্রা শুরু করল প্রবাসী বাংলাদেশি সুলতানা বিলকিসের পিঠা হাউস টেস্টি টেস্ট। শীতকালকে উদযাপনের জন্য বাহারি রকম দেশীয় পিঠা পাওয়া যাবে এই প্রতিষ্ঠানে। 2014 সালে আরব আমিরাতে পাড়ি জমান প্রবাসী সুলতানা বিলকিস স্বাবলম্বী হওয়ার চিন্তায় অনলাইনে শুরু করেন হোমমেড খাবারের ব্যবসা, যার বর্তমানে ব্যাপক চাহিদা আমিরাতে। প্রতিদিন দেশটির 7টি প্রদেশে পৌঁছে যাচ্ছে এসব খাবার। শীত উপলক্ষে দেশীয় নানান পিঠার পসরা সাজিয়েছেন এই উদ্যোক্তা। দুধ চিতই, রসমঞ্জুরি, ঝাল পাটিসাপটা, নারকেলের নাড়ু সহ তৈরি করেন বিভিন্ন বৈচিত্র্যময় পিঠা। আমিরাতের প্রবাসীদের কথা মাথায় রেখে চালু করেছেন নতুন ব্যবসা প্রতিষ্ঠান, যে এরই মাঝে পেয়েছে ব্যাপক খ্যাতি এবং জনপ্রিয়তা। শীতের মৌসুমে যে খাবারগুলো আছে, শীতের খাবার এইগুলো এইখানে পাবেন এবং দেশীয় খাবার সহ এইখানের যেগুলা খাবার আছে ঐতিহ্যবাহী ওইগুলো এইখানে পাবেন। দেশের বাইরে যখন থাকি আমরা অনেক কিছু মিস করি। এই যে শীতের দিনে আমাদের দেশে সিলেটে অল বাংলাদেশে এত সুন্দর সুন্দর পিঠা আমার সবাই বানায়, কিন্তু আমরা তো দেশে নাই। কিন্তু এখানে আসলে এই পিঠাগুলো, সব পিঠাগুলো আমরা এখানে পেয়ে যাই। দেশীয় স্বাদ, এত সুস্বাদু, মাশাআল্লাহ। আমিও চাই যে অন্য হাজবেন্ডের তাদের ওয়াইফের জন্য সহযোগিতা করে, সাহায্য করে, সবসময় এইটা যেমন সাপোর্ট করে, আমি যেমন সাপোর্ট করে, ওরা সবাই সাপোর্ট করে। হোমমেড ফুড স্টার্ট করি সারা ইউএইতে। আমার আলহামদুলিল্লাহ আলাইন, আবুধাবি থেকে শুরু করে ফজিরা, সব জায়গাতে আমার সব ধরনের মানে এ টু জেড। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পিকে হালদার সহ যারা দেশ থেকে অর্থ পাচার করেছেন তাদের ফিরিয়ে আনতে ব্যবস্থার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল নির্মাণে অনিয়ম, দুর্নীতি এবং প্রায় 4000 কোটি টাকা লুটপাটের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্তের কথাও জানান সংস্থাটির মহাপরিচালক, যেখানে 12 কোটি টাকা অযৌক্তিকভাবে খরচ করা হয় শুধু শেখ হাসিনাকে খুশি করতেই। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল প্রকল্পে ক্ষমতার অপব্যবহার, ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও জাল জালিয়াতির অভিযোগ উঠেছে। যেমন 7000 কোটি টাকার প্রাক্কলিত প্রকল্পে ব্যয় বাড়িয়ে করা হয় 22,000 কোটি টাকা। নানান সরঞ্জাম দেশ থেকে কিনে দেখানো হয়েছে বিদেশ থেকে আনা হিসাবে। আরও কিছু যন্ত্রাংশ ইউরোপীয় মানের উল্লেখ করে প্রকৃতপক্ষে আনা হয় চীন ও কোরিয়া থেকে। এছাড়া সয়েল টেস্টের অনিয়ম ও নকশা পরিবর্তন করে 900 কোটি টাকা লুটপাটের অভিযোগ তদন্ত করেছে দুদক। টার্মিনালের সিলিংয়ের কাজে শুধুমাত্র শেখ হাসিনাকে খুশি করতেই অযৌক্তিক ডিজাইন করে 12 কোটি টাকা অপচয়ের খবর পেয়েছে দুদক। সব মিলিয়ে ওই প্রকল্প থেকে মোট 4000 কোটি টাকা আত্মসাতের তদন্তের কথা জানান দুদক মহাপরিচালক। 7000 কোটি টাকার প্রাক্কলিত প্রকল্পের ব্যয় 22000 কোটি টাকা বৃদ্ধি করা, বিভিন্ন সরঞ্জামাদি স্থানীয়ভাবে ক্রয় করে বিদেশ হতে ক্রয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়া, সয়েল টেস্টে অনিয়ম ও নকশা পরিবর্তন করে
900 কোটি টাকা লোপাট ও অযৌক্তিক কাজ করে 12 কোটি টাকা অপচয় সহ সিন্ডিকেট করে 4000 কোটি টাকা আত্মসাতের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুর্নীতির বিচারের জন্য এবার শেখ হাসিনা, পিকে হালদার সহ তাদের ফিরিয়ে আনার উদ্যোগের কথা জানান দুদক মহাপরিচালক। যারা আমাদের দেশ থেকে মানি লন্ডারিং করেছেন তাদেরকে ফেরত আনার বিষয়ে যত ধরনের আইনানুগ কার্যক্রম গ্রহণ করা যাবে সব কিছুই করা হবে। আরও যারা অর্থ পাচার করেছে এমন অনেকের বিরুদ্ধে এখন অভিযোগ জমা পড়েছে দুদকে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা মহানগর পুলিশ ডিএমপির সাবেক অতিরিক্ত উপকমিশনার সঞ্জিদা আফরিনকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্তের তথ্য জানানো হয়। সঞ্জিদা বর্তমানে আর্মড পুলিশ ব্যাটালিয়ন APBN-এ কর্মরত। প্রজ্ঞাপনে বলা হয়েছে সঞ্জিদাকে সরকারি চাকুরি বিধি আইনে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালে তিনি বরিশাল রেঞ্জে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন। জুলাই-আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে হত্যার 2টি মামলায় আনিসুল হক, সালমান এফ রহমান এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে গোয়েন্দা পুলিশের পরিদর্শক জাহাঙ্গীর আরিফ। তবে আদালতে এই প্রতিবেদন জমা দেওয়ার আগে বিষয়টি জানাজানি হয়। পরিদর্শক জাহাঙ্গীর আরিফকে এরই মধ্যে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর আরিফ দাবি করেছেন তিনি অতিরিক্ত উপকমিশনার সঞ্জিদা আফরিনের নির্দেশে এই কাজটি করেছেন। এই ছিল যমুনা নিউজে আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।